নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা আমার ভ্লগ ফলো করো তারা জেনেই থাকবে যে কিছুদিন হয়েছে আমার মা কিন্তু আমাদের কাছে এসেছে। মানে প্রথমে কিন্তু আমরা ভাবতেই পারিনি যে আমরা এভাবে কোয়ার্টার ছেড়ে চলে যাব। আমরা কিন্তু ভেবেছিলাম যে মা আসবে, মানে মায়ের আসার প্ল্যানটা ছিল। তো মা আসবে, মা 1 মাস থাকবে, তারপর আমরা কিন্তু সবাই একসঙ্গে আমার বাড়ি ফিরবো, সেটা ছুটি যাব। এভাবে সব জিনিসপত্র নিয়ে একেবারে চলে যাব সেটা কিন্তু ভাবিনি। তো যাই হোক, এটাই ভাগ্যক্রমে হয়ে গেল। তাও ভালো যে 1 মাসই, কারণ 1 মাসের বেশি তো মা থাকতে পারবে না। অনেক রিকোয়েস্ট করে কিন্তু মায়ের 1 মাস থাকাটা মানে আমরা রাখতে পেরেছি। কিন্তু 1 মাসের বেশি মানে আর যদি 10-15 দিন পরে যদি আমাদের কোয়ার্টারটা ছাড়তে হতো তাহলে কিন্তু আমরা মুশকিলে পড়ে যেতাম। যেহেতু বাড়িতে বাবা একা আছে, সেটাই একটা সমস্যা। বাড়িতে কিন্তু সেরকম কেউই নেই, বাবা সম্পূর্ণই একা। তো যাই হোক, তো আমার মায়ের না কিছু সমস্যা আছে, এর আগে অনেকবার ডাক্তার দেখানো হয়েছে। মায়ের হচ্ছে কোমরে একটা সমস্যা আছে, কোমরে শিরদাঁড়াতে একটা সমস্যা আছে। তো মায়ের প্রচণ্ড পরিমাণে পায়ে যন্ত্রণা হয়, মানে কোমর থেকে যন্ত্রণা কিন্তু নিচের দিকে নামে, পায়ের দিকে হয়। আর কোমরেও ব্যথা করে, দাঁড়িয়ে থাকতে পারে না, অনেক রকম সমস্যা আছে। তো এখানে ভেতরে একবার দেখালাম, 1-2বার দেখানো হয়েছে। অনেকটাই আরাম পেয়েছে, মানে অনেকটা বলবো না, কিছুটা আরাম পেয়েছে। তবে আমার মনে হলো যেহেতু আমরা এখানে আছি আর এই শেষ, মানে আর তো ব্যাঙ্গালোরে আসা লাগবে না। যেহেতু আমরা কোয়ার্টার ছেড়েই চলে যাচ্ছি, আর তো আমরা আসতে পারবো না। আসবে বলতে হাজব্যান্ড, আর সে তো সিঙ্গেল মেম্বার হিসেবেই থাকবে। তো সেখানে তো আর মানে ফ্যামিলির কেউ আসতে পারবে না। তো মা যখন এসেছেই, আর মায়ের যখন এত বড় একটা সমস্যা আছেই, তাহলে একবার বাড়ির আশেপাশে কোনো একটা সিভিলে ডাক্তার দেখিয়ে নিই, এরকমটাই ভাবনা চিন্তা করেছিলাম। তো অনলাইন সার্চ করে আমরা কিন্তু 8-10 কিলোমিটারের মধ্যে একটা হসপিটাল পেয়েছি। সেটাকে সার্জিক্যাল অর্থোপেডিক এরকম কিছু একটা হসপিটালটার নাম, আমি সঠিক অত বলতে পারবো না, অনেক বড় নামটা আসলে। তো আমার আর মায়েরই যাওয়ার কিন্তু কথা ছিল প্রথমে। তারপর যেহেতু আজকে রবিবার, তাই হাজব্যান্ড বলল যে একা একা যেও না, কারণ সেভাবে তো কোনো দিন একা একা বাইরে যাওয়া হয় না। ব্যাঙ্গালোরে যেখানে যাই হাজব্যান্ডের সঙ্গে কিন্তু যাওয়া হয়। আর এখানে কিন্তু অনেক রকম ব্যাপার আছে, মানে আমাদের ওখানকার মতো না যে অটো ধরলাম আর উঠে পড়লাম গাড়িতে চলে আসলাম, জায়গাটার নাম বলে দিলাম, এরকম কিন্তু সিস্টেম এখানে একদমই না। এখানে মানে অনেক ব্যাপার আছে। তুমি যদি এমনি অটো ধরে যাও, তোমার যেখানে 100 টাকা ভাড়া লাগবে সেখানে তোমার 500 টাকা ভাড়া লাগবে। আর তুমি যদি অনলাইন বুক করে যাও তাহলে তুমি কিন্তু সেফলি যেতে পারবে। টাকাটার কথাটাও বড় না, তুমি কিন্তু একদম সেফভাবে যেতে পারবে। যে অনলাইন একটা তুমি বুকিং করলে, সেই হিসেবে গেলে, সেটা কিন্তু তোমার প্রমাণ থেকে গেল। এবার অচেনা জায়গায় অচেনা কারোর অটোতে উঠে পড়লে, আর এখানে অটোতে কিন্তু মানে এক্সট্রা কোনো লোক নেয় না। তুমি যদি একা ওঠো তাও তোমাকে একাই নিয়ে যাবে যে ভাড়া নেবে। তুমি যদি 3 জন ওঠো একসঙ্গে একই পরিবারের, 3 জনের যে ভাড়া নেবে একজনেরও কিন্তু সেই ভাড়াই নেবে। মানে ওদের হচ্ছে দূরত্ব হিসেবে টাকা নেয়। আমাদের ওখানে যেমন মানুষের সংখ্যক হিসেবে টাকা নেয়, যে কতজন মানুষ গাড়িতে বসছে সেই হিসেবে টাকা নেয়, কিন্তু এখানে এই ব্যাপারটা একদম না। এখানে কিন্তু দূরত্ব হিসেবে টাকা নেয়। সেখানে তুমি 4 জনও বসতে পারো, 5 জনও বসতে পারো, একা একাও যেতে পারো, টাকাটা কিন্তু একই লাগবে। আর আমি কিন্তু অনলাইন বুকিং করে মানে ওলা বুক করতে একদমই পারি না এই কথাটা বলবো না। সামনে একজন কেউ থাকলো পরিবারের, সে জানলো, তার সামনে করলাম তাহলে ঠিক আছে, কিন্তু একা একা নিজে নিজে বুক করে চলে আসবো সেই ক্ষমতাটা কিন্তু আমার এখনও হয়নি। কারণ সেভাবে কোনো দিন কোথাও যাওয়াও লাগেনি, তো সেভাবে শেখাও হয়নি। তাই হাজব্যান্ড বললো রবিবার আছে, আমি রিকোয়েস্ট করে 1 ঘন্টা আগে বেরিয়ে চলে আসবো, তার আগে তোমরা একদম রেডি হয়ে থাকবে। আর আমি যেতে যেতে কিন্তু 10টা বাজবে, মানে হাজব্যান্ডের অফিস থেকে ফিরতে 10টা বাজবে, যেখানেও 11টায় ঘরে ফেরে। তো সেদিনও রিকোয়েস্ট করে 10টার সময় চলে আসবে। তো আমি দেখলাম 10টার সময় যদি বেরোই আমরা, তাহলে আসতে কটা বাজবে তার কোনো ঠিক ঠিকানা নেই। নতুন জায়গা, তারপর নতুন হসপিটাল, সেখানে কেমন ব্যবস্থা, যদিও রবিবার, কেমন ব্যবস্থা কোনো কিছুই জানা নেই। তাই আমি ভাবলাম যে আমি সব কাজ কাম করে ঘরদোর পরিষ্কার করে একদম যাব, যেন মানে হসপিটাল থেকে ফিরে এসে শুধু খাবো, খেয়ে এঁঠোটা মুছে কিন্তু একটু রেস্ট নেবো, মানে শোবো। মানে অনেকদিন থেকে এরকম ডাক্তারের চক্কর মানে কাটতে হচ্ছে। কখনো 2-1বার মাকে নিয়ে গেছি, এর আগে কিছুদিন আগে ছেলের চোখে লাগলো, তা যেতে হয়েছে। একবার আমার কপালে যে একটা ফোড়া মতো হয়েছে সেটা দেখাতে হয়েছে। এভাবে কিন্তু অনেকটাই ধকল যাচ্ছে, মানে জিনিসপত্র প্যাকিং আছে, ভিডিওর কাজ আছে, তার সঙ্গে হসপিটাল বাড়ি চলছে এইভাবেই। সেই জন্য ভাবলাম যে আজকে আমি একদম রান্না বান্না করে যাব, আমি এসে আর কোনো রকম কাজ করব না। দেখবে অনেক দূর জার্নি করলে না এসে আর কোনো কিছু করতে মন চায় না, সেই ভেবেই কিন্তু এই রান্না বান্না করা শুরু করে দিয়েছি। আর খুব ইন্টারেস্টিং একটা কথা বলি, আজকে কিন্তু আমি মাছ ভাঙা রান্না করব। আমি কিন্তু কোনো দিন মাছ ভাঙা রান্না করিও নি বা খাইও নি, মানে এই পদ্ধতিতে খাইনি। একজন বাংলাদেশের দিদির ভিডিও দেখলাম,
তিনি তার ভিডিওতে মাছ ভাঙা সেটাকে তিনি বলছিলেন মাছের ঘাটি, সরি আলুর ঘাটি বলছিলেন। আলুর ঘাটি তিনি ইফতার হিসেবে অনেক লোককে খাওয়াচ্ছেন, গ্রামের লোকজনকে খাওয়াচ্ছেন। তো সেই রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ দেখিনি, হালকা হালকা, মানে রেসিপিটা তো শেয়ার করেননি উনি, জাস্ট দেখাচ্ছিলেন যে এইভাবে মাছ দিয়ে আলু সেদ্ধ করে সেটাকে ম্যাশ করে রান্না হচ্ছে, সেটা লোকজনকে খাওয়ানো হবে। তো সেই জিনিসটা দেখে আমার এত সুন্দর লেগেছিল, যে এত সুন্দর মানে রান্নাটা হয়েছিল দেখতে। আমি কিন্তু রেসিপিটা দেখিনি, আমি নিজের মনের মতো করেই রান্না করছি, তবে আলুটা সেদ্ধ করে ম্যাশ করে আর মাছটা ভেজে ভেঙে রান্না করছি, মানে ওনার মতোই করছি। তবে রেসিপিটা আমার জানা নেই, যেহেতু ওখানে কোনো রেসিপি দেওয়া ছিল না, মানে মুখে শুনেই কিন্তু রান্নাটা করছি। হয়তো ওনাদের রান্না করার পদ্ধতিটা একদম আলাদা হবে, তবে আমি কিন্তু ফোনে একদম সার্চও করিনি, কারণ আগের দিন কিন্তু মাছ হয়েছিল, আগের দিন না, একদিন আগে মাছ হয়েছিল, তো 4টে মাছ কিন্তু ফ্রিজে ছিলই। তো এবার দেখলাম 4টে মাছের ঝোল করব, থাক তার থেকে একটু আলুর ভাঙা করে ফেলি, ওই যে উনি যেটা রান্না করছিলেন আলুর ঘাটি রান্না করে ফেলি। কেমন লাগবে আমি কিন্তু নিজেই জানি না, দেখে ভালো লাগছিল তাই আর কি রান্নাটা করা। কিছুই না, মাছগুলো ভেঙে নিয়ে তারপর ওই তেলের ওপর একটু শুকনো লঙ্কা, একটু জিরে, তারপর পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে একটু আদা রসুন লঙ্কা বাটা, তারপর ওই কষিয়ে টষিয়ে যা মশলা দিতে হয় সেগুলো দিয়ে কষিয়ে মাছগুলো ভেঙে দিয়ে দিলাম। তারপর মাছটা একটু কষিয়ে আলুগুলো একটু হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিলাম, তারপর নাড়িয়ে চাড়িয়ে যে জল দিয়ে দিলাম, একটু বেশি করে জল দিলাম, অনেকক্ষণ ফুটবে, তাহলে মাছের স্বাদটাও বেরোবে। আর আলুটা না উনি যেটা রান্না করেছিলেন, মানে উনি তো করেননি, ওনার পরিবারের অনেকে মিলে রান্না করছিলেন, সে অনেক রান্না, 2-3 হাঁড়ি রান্না আর কি। তো ওনাদের রান্নাটা দেখলাম, একটু আলুর তরকারিটা যেটা বানিয়েছেন সেটা একটু চাপ চাপ ছিল, তো আমি ভাবলাম আমিও একটু চাপ চাপ করেই বানাবো, ওনাদের মতো অতটাও চাপ করবো না, একটু কম চাপ বানাবো, সেজন্য একটু বেশি করে জল দিলাম, একটু বেশিক্ষণ ফুটবে। তারপর আলুর তরকারি তো মানে ম্যাশ করা আছে, একটু থামলেই কিন্তু আলুটা চাপ জমে যাবে। তো এদিকে আমি কিন্তু লবণ টেস্ট করছিলাম, আর খেতে কিন্তু এত সুন্দর লাগছিল না, মানে একবার লবণ টেস্ট করতে গিয়ে দেখছি খুব সুন্দর স্বাদ হয়েছে। আর পাশে দেখে কিন্তু একটু টমেটোর চাটনি করে নিচ্ছি। আমার মায়ের না এই টমেটোর চাটনি, টক দই এগুলো খেতেই বেশি ভালোবাসে, মানে এই মাংস খাওয়া তো ছেড়ে দিয়েছে, মাছ ডিম এসবের প্রতি মায়ের আর কোনো কিন্তু ইন্টারেস্টই নেই, সেই জন্য কিন্তু মায়ের জন্য একটু টমেটোর চাটনি করে নিচ্ছে সাইডে। আর আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি অনেক সকালে, বুঝতেই পারছো 10টার মধ্যে সব কিছু রান্নাবান্না করে যেতে হবে। তো নিজে স্নান করা আছে, ছেলে স্নান করা আছে, যদিও ছেলে স্নান করার দায়িত্ব আমার উপরে একদম নেই, মানে মা যেদিন থেকে এসেছে মাই করায়, মাঝে 2-1 দিন কিন্তু আমাকে করাতে হয়েছে। তাছাড়া প্রায় 1 মাস হতে চললো মায়ের আসা, অন্তত 20 দিন মাই করিয়েছে, আর 4-5 দিন হয়তো আমি করিয়েছি, তাও কোনো বিশেষ কারণে। তো যাই হোক, তো সকালবেলায় উঠে স্নান টান করা, পুজো করা, মার ওদিকে স্নান হয়ে গেছে, ছেলেকেও কিন্তু মা ওইদিকে স্নান করাচ্ছে। আর হাজব্যান্ড যেহেতু 9টার সময় যাবে, সেরকম কিছু জলখাবার কিন্তু বানাবো না। এদিকে কিন্তু দেখো কুকারে কিন্তু একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। এই যে ডাল করছি, ডালটা অনেকটা বেশি করে করছি, পাঁপড়টাও অনেকটা বেশি করে ভেজেছি। এই যে কুকারের মধ্যে 2টো আলু দিয়ে দিলাম, এর মধ্যে সেদ্ধ ভাত করে নেব, সেদ্ধ ভাতটা ডাল আর পাঁপড় ভাজা দিয়ে কিন্তু খেয়ে যাব। আর মাছটা এখন খাবো না, মানে রাস্তাঘাটে যাওয়া তো, মাছটা আবার 2 দিনের পুরনো, সেটা ফ্রিজে ছিল, এবার খেয়ে কোথাও গ্যাস ট্যাসের প্রবলেম হতে পারে, সেই জন্য কিন্তু ভয় আর মাছটা এখন খাবো না। এই ডাল আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা আছে, সেগুলো দিয়ে ভাত টাত খেয়ে আমরা বেরিয়ে যাব। তো হাজব্যান্ড ওদিকে অফিস যাবে, ততক্ষণে 1 ঘন্টার মধ্যে আমরা আবার রেডি হব, তারপর কিন্তু সব কিছু ঘরদোর পরিষ্কার করে বেরোবো। তো এদিকে প্রায় 10টা বেজে গেছে, আর হাজব্যান্ড কিন্তু অফিস থেকে ফিরে এসেছে। তারপর কিন্তু ঘরদোর ততক্ষণে সেই 1 ঘন্টা গ্যাপের মধ্যে, 9টায় হাজব্যান্ড বেরিয়েছে, 9টার সময় কিন্তু আমার রান্না হয়ে গেছে, সেই 1 ঘন্টা গ্যাপের মধ্যে একদম ঘর দোর কিন্তু পরিষ্কার করে চলে এসেছি, আর এখন আমরা বেরিয়ে পড়েছি। আর আজকের দিনটা এত ভালো, মানে রৌদ্র নেই, আমরা কিন্তু ভীষণ ভয় পাচ্ছিলাম যে অটোতে করে যাব, এবার অটোতে তো রোদ লাগে প্রচণ্ড, আর দুপুর 11টা-12টার দিকে যাওয়া কিন্তু ভীষণ মুশকিল। তো আজকে যেহেতু রৌদ্র নেই, আগের দিন বিকেলবেলাতেই বৃষ্টি হয়েছিল, তাই কিন্তু দিনটা বেশ ভালো, মানে আধ ছায়া করছে, খুব একটা রৌদ্র নেই বললেই চলে, গরমও নেই, মোটামুটি আবহাওয়াটা বেশ ভালোই। তবে এই শহরের শুধু একটাই সমস্যা, মানে অনেক সুবিধা, এই যে অনলাইন পেমেন্ট, অটো বুক করা, এগুলো কিন্তু অনেক সুবিধা, তবে একটাই সমস্যা হচ্ছে এখানে এত পরিমাণ জ্যাম হয়। মানে ধরো তোমাকে 10টার সময় কোথাও যেতে হবে, সেটা হয়তো আধা ঘন্টার রাস্তা, 10টায় যেতে হবে, আধা ঘন্টার রাস্তা, কিন্তু তোমাকে অন্তত 8:30-8টার সময় বেরোতেই হবে, না হলে তুমি মানে খুব ইম্পর্টেন্ট জায়গা যাচ্ছ, তোমাকে 10টার মধ্যে পৌঁছাতেই হবে, তাহলে কিন্তু তোমাকে 8টার সময় বেরোতেই হবে, নাহলে তুমি কোথায় ফেঁসে যাবে জ্যামে, কোথায় কীভাবে দেরি হয়ে যাবে তুমি কিন্তু নিজেই বুঝতে পারবে না। আর আজকে যেহেতু রবিবার ছিল, ডাক্তারের একদম চাপ ছিল না, মানে কোনো রকম ভিড় ছিল না, আমরা যেহেতু ফোন করে এসেছিলাম, অনলাইনে ওখানে হেল্পলাইন নাম্বার ছিল, সেখানে ফোন করে এসেছিলাম, তো আজকে কিন্তু ডাক্তার 2 ঘন্টার জন্যই বসেছিল।
তো সেই টাইমে কিন্তু আমরা দেখিয়ে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, ডাক্তারবাবু খুব ভালো, সব কিছু বেশ ভালো ভালোই হয়ে গেছে। আবার কিন্তু আমরা বাড়ির দিকে ব্যাক করছি। আর আমাদের কিন্তু ডাক্তার দেখাতে সময় লেগেছে ওই 15 থেকে 20 মিনিট, আর যেতে লেগেছে ওই 8 থেকে 10 কিলোমিটার যেতে লেগেছে 1 ঘন্টা। এখন বাড়ি ফিরতে যে কতক্ষণ লাগবে তার কোনো ঠিক নেই, কারণ এখন কিন্তু বাজছে ওই মোটামুটি 12:30 1টা মতো। ওই ধরো সকাল 7:30 8টা থেকে এই জ্যামের ব্যাপারটা শুরু হয় আর শেষ হয় কিন্তু রাত্রি ওই 9টা 9:30টার মধ্যে। তো সারাদিনের মধ্যে তুমি যদি ভাবো যে এই টাইমটা ফাঁকা থাকবে, আমি এই টাইমটায় বাইরে বেরোই, এরকম কোনো সিস্টেম নেই, সারাদিনই জ্যাম থাকবে। তো কেয়ার করা যাবে, মানে একটা মানুষের যেমন সব গুণ ভালো হয় না, কিছু না কিছু খারাপ গুণ থাকেও, তেমন এই শহরটারও কিন্তু এটাই একটা, মানে খারাপ বলবো না, তো কিছু তো করার নেই। তবে এই যে ট্রাফিক মেনে যে মানুষজন চলাফেরা করে, এখানে কিন্তু একদম অ্যাক্সিডেন্ট নেই। যে রাস্তা দুই দিকে দুই রকম রাস্তা, মানে 3-4 রকম রাস্তা, এদিক দিয়ে কেউ যাচ্ছে, ওদিক দিয়ে কেউ যাচ্ছে, আর প্রত্যেকটা রাস্তার মাঝে মাঝে কিন্তু ট্রাফিক পুলিশ আছে, সিগন্যালের ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। মানে একদিক দিয়ে খুব ভালো, মানে মানুষের অ্যাক্সিডেন্টের কথা কিন্তু শোনাই যায় না, মানে এত ভালো। শুধু এই ভিড়টা হয়, মানে একটু দেরি হয়, টাইম হাতে নিয়ে বেরোতে হবে, এটাই একটা সমস্যা। আর কেউ যদি এখানে চাকরি করে, তো ধরো তাকে সে 10টা থেকে হয়তো বিকেল 5টা অবধি একটা কোনো চাকরি করছে, সে কিন্তু আর এক্সট্রা কোনো রকম কাজ করতে পারবে না। সে যদি 10টায় চাকরিতে জয়েন করতে হয় তাকে, তাহলে কিন্তু সকাল 8টায় বেরোতে হবে, আর ওদিকে 5টায় যদি তার অফিস ছুটি হয়, তাহলে কিন্তু 7টায় সে বাড়ি পৌঁছাবে, এই একটা ব্যাপার। বাদ বাকি কিন্তু সবই ভালো, অনেক সুবিধা, অনেক সুযোগ সুবিধা। তো যাই হোক, এদিকে কিন্তু এখন বাড়ি চলে যাব। আর দেখো এখনও কিন্তু রৌদ্র নেই, আধসময় হয়ে আছে, এখন কিন্তু প্রায় 1টা মতো বাজছে। আর আমি কিন্তু এখন নিশ্চিন্তে বাড়ি যাচ্ছি, যেহেতু আমার রান্নাবান্না সব করা আছে। গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিন্তু খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর এই রাস্তাটা প্রায় চেনা হয়ে গেছে, কারণ এই কিছুদিন থেকে ডাক্তার দেখানো হচ্ছে, হাজব্যান্ড গাড়ি বুক করে দেয়, তো আমরা এই রাস্তা দিয়ে আসি। হাজব্যান্ড তো রোজ রোজ যেতে পারে না বলতে সেটা কিন্তু ভুল কথা, ওকে কিন্তু যেতে হয়। মানে আমাদের যখন ডাক্তার দেখানো হয়ে যায় তখন ওকে ফোন করে ডাকি, ও এসে কিন্তু গাড়িটা বুক করে দেয়। তো যাই হোক, ওদিকে কিন্তু রাস্তায় অনেক রকম কাজ হচ্ছে। আর এই দেখো আমাদের কোয়ার্টারের এরিয়াটা আমরা প্রায় চলে এসেছি, আর এখন কিন্তু বাড়ি চলে এসেছি। আর ছেলের জন্য শুধুমাত্র একটা ডিম ভেজে নিলাম, মানে পোচ বানাবো ভেবেছিলাম, তো সেটা একটু ভেঙে গেছে উল্টাতে গিয়ে, তাই ভাবলাম যে একটু ঝুরি ভাজাই করে দিই। আর এদিকে দেখো সব কিছুই কিন্তু খাবার রেডি আছে। আমার মনে কিন্তু খুব আনন্দ যে এখন মোটামুটি 1:30 2টো মতো বাজছে, এই তো খাওয়া দাওয়া করবো, আর কোনো কাজ নেই, ভিডিওর কাজ সব কিছু রেডি করেই কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো কোনো রকম কাজ নেই, এখন 2 ঘন্টা রেস্ট নেব, রেস্ট নিয়ে কিন্তু তারপর আবার নতুন করে ভিডিওর কাজ বা ঘরের কাজ করব। রান্না তো 3-4 রকম হয়েছে, কিন্তু ছেলের খাওয়ার মতো সেরকম কিছু হয়নি। ডালটা ছেলে খাবে, পাঁপড় ভাজাটা খাবে, কিন্তু এই মাছের মধ্যে না কাঁটা আছে, এটা তো ছেলে খেতে পারবে না, তাই আর কি ওর জন্য ডিমটা ভাজা। আর ও চাটনি দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, মানে পুরো ভাতটা খায় না, চাটনিটা সাইডে দিলে একটু ভাতের সঙ্গে ঠেকিয়ে না খেতে খুব ভালোবাসে। তো চলো আমরা এবার খাওয়া দাওয়া করি। আর এইদিকে কিন্তু সন্ধ্যাবেলা এখন ঘুম থেকে উঠে পড়েছি, আর হাজব্যান্ড একটু বাজারে গেছিলো, তাই আমি কিন্তু আগেই বলে রেখেছিলাম যে এখন এই কদিন তো আমাকে যেদিনই বাজারে যাবে সেদিন কিন্তু প্যাটিস এনে খাওয়াবে, কারণ এটা আমার খুব ফেভারিট একটা খাবার। আর ও কিন্তু এখন আর বারণ করে না, দেখছে যার 4-5 দিন আছে বাড়ি গিয়ে, তো এগুলো সব বন্ধ হয়ে যাবে। আর ছেলের জন্য একটা কিন্তু ডোনাট এনে দিয়েছিল। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করি। আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও, কোনো খারাপ কিছু থাকলে কিন্তু সেটা জানিও, আমি শোধরানোর চেষ্টা করব। তো চলি, আজকের মতো চলি, তবে সবাই ভালো থেকো, টাটা।